নিজেদের সৌভাগ্যবান বললেন টাইগার অধিনায়ক। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। আমাদের এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। ক্রাইস্ট চার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50। এখন পর্যন্ত 4 বাংলাদেশের মরদেহ শনাক্ত। নিখোঁজদের সন্ধানে উৎকণ্ঠায় স্বজনরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতির জনকের 99তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। সামরিক সরকাররা সবসময় ছাত্রদের ব্যবহার করেছে। গণভবনে ডাক শুনে তাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ভিসির বাসভবনে আগুন দেওয়ার সমালোচনা। নরসিংদীতে বাসযাত্রী মা মেয়েকে ধর্ষণের ঘটনায় 2 অভিযুক্ত গ্রেফতার। চট্টগ্রামে উত্ত্যক্তের শিকার তরুণীর সাহসিকতায় ধরা পড়ল এক বখাটে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার। হাসপাতালে নেয়ার পর মৃত্যু। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর পক্ষ থেকে ফুল দেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতি চলছে। যে স্বপ্ন আমরা জাতির পিতা আমাদের দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হবে। আমাদের লক্ষ্য আছে যে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে, সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে, যাতে এই জাতির পিতার জন্মশতবার্ষিকীটাকে যথাযথ মর্যাদা উদযাপন করা যায়। নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার ঘটনার দুঃসহ স্মৃতির অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত রাত 10টা 38 সিঙ্গাপুর এয়ারলাইন্সের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ক্রিকেটার ও কোচিং স্টাফের 19 সদস্য। নিরাপদে দেশে ফেরায় নিজেদের সৌভাগ্যবান বলেছেন বাংলাদেশি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশ সফর শেষে জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরা নতুন নয়, কিন্তু তামিম মুশফিকদের এবারের এই ফেরা আর সববারের চেয়ে ভিন্ন। ক্রাইস্ট চার্চে লোমহর্ষক এক অভিজ্ঞতা সঙ্গী হয়েছে। হৃদয়ে পাথর চেপেই বলতে হয়, মৃত্যু যেন দরজা দিয়ে ফিরে গেছে। নৃশংস এক হত্যাকাণ্ডের কথা মনে করে এখনো শিউরে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদরা। ঘুমের ঘরেও চোখে ভেসে ওঠে আলনুর মসজিদ থেকে বের হয়ে আসা গুলিবিদ্ধ নারীর আর্তনাদ। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। বিসিবিকেও ধন্যবাদ, পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবে। আমাদের এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। নিউজিল্যান্ড থেকে ফেরা বাংলাদেশ দল মানসিকভাবে বিপর্যস্ত। দেশে থাকা ক্রিকেটাররা তো বটেই, ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ড আপাতত কোনো ধরনের কথাতেই যেতে চায় না। এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসা ক্রিকেটাররা, সেটাই বিসিবি প্রধানের চাওয়া। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই, কাজে আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। আমরা যেটা ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো।
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় 49 জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সামরিক সরকার ক্ষমতায় এসেছে তখনই তারা ছাত্রদের ব্যবহার করেছে উল্লেখ করে ডাকসু নির্বাচনে নবনির্বাচিতদের কাজ করার মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে ডাকসু হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা গ্রহণযোগ্য নয়। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 28 বছর পর 11 মার্চ অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব ও বিভিন্ন হল সংসদের বিজয়ীরা শনিবার বিকেলে গণভবনে যান। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করে দেন ডাকসু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেখানে সৃষ্টি হয় এক ঘরোয়া পরিবেশের। প্রধানমন্ত্রীর সামনে একে একে পরিচিত হন বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দও। প্রধানমন্ত্রী অভিনন্দন জানান নতুন নেতৃত্বকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ডাকসুর নতুন ভিপি নুরুল হক নূর। 90-এর পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে এই ডাকসু নির্বাচনের রিস্ক কেউ নিতে চায়নি। আপনি গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেটি আপনি কার্যকর করবেন। গত 10 বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অস্ত্রের ঝনঝনানি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামরিক সরকার সবসময় ছাত্রদের ব্যবহার করেছে। অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের আওয়াজ, গুলি বোমা প্রতিনিয়ত ব্যাপার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরই অনেক ক্লাস ফ্রেন্ড, তার শিক্ষক ছিল, তার ঠাট্টা করে বলতো যে দেখ আমাদের না একটা অভ্যাসই হয়ে গেছে ওই গুলি আর বোমার আওয়াজ না শুনলে আমাদের আর ঘুম আসে না। 2008-এ নির্বাচনে জয়ী হওয়ার পর এই 10 বছরে অন্তত এই অশুভ প্রতিযোগিতাটা হয় নাই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তার বেডরুম পর্যন্ত ঢুকে যাওয়া এবং সেখানে যে লুটপাট করা বা বিসির বাড়িতে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া এবং বিসির উপর আক্রমণ করা, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। গণভবন থেকে বেরিয়ে ডাকসু নেতারা আশ্বাস দেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে কাজ করবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুপাশে টানানো হয়েছে তোরণ, ব্যানার ও পোস্টার। প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিশু সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সন্ত্রাসী হামলায় নিহত 2 বাংলাদেশি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এর মধ্যে হুসনে আরা বেগমের বাড়ি সিলেটের গোপালগঞ্জে আর ডক্টর আব্দুস সামাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সবশেষ 2009 সালে দেশে এসেছিলেন হোসনে আরা। স্মৃতিগাথা সেই সময়টির কথা উল্লেখ করেছেন তার স্বজনরা। বিয়ের পর 1994 সাল থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ এলাকায় থাকতেন হোসনে আরা। স্বামী ফরিদউদ্দিন আহমেদের সঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তিনি। আকস্মিক গুলির শব্দ শুনে স্বামীর খোঁজে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসনে আরা। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ফুফু দেশে আসার জন্য, আর তিনি আমার সব গাইডলাইনটা তিনি মানে দেখাশোনা করতেন। মুসলমান উপরে যে নির্যাতন রয়েছে আন্তর্জাতিকভাবে বিচার হোক। আমার হাজব্যান্ড নিউজিল্যান্ডে ছিলেন, আমাদের এখানে স্কুলের টিচার ছিলেন উনি। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইলায়ও একই হামলায় নিহত ডক্টর আব্দুস সালামের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনরা জানান, সবশেষ 2 বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইলা গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন নিউজিল্যান্ড প্রবাসী ডক্টর আব্দুস সামাদ। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। তিনি ময়মনসিংহ এগ্রিকালচার ভার্সিটিতে লেখাপড়া করে সেখানে শিক্ষকতা করার পর উনি ডিগ্রি নেওয়ার জন্য নিউজিল্যান্ডে যায়। নিউজিল্যান্ডে গিয়ে ডিগ্রি নিয়ে এসে
আবার সেই ময়মনসিংহ ভার্সিটিতে শিক্ষকতা করেন। উনি ওখান থেকে রিটায়ার করে আবার নিউজিল্যান্ড চলে যায়। এদিকে শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ওই সন্ত্রাসী হামলায় নিখোঁজ জাকারিয়ার গ্রামের বাড়িতেও চলছে মাতম। ঘটনার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তার মা ও স্ত্রী সহ স্বজনরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ওমর ফারুকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, ভাগ্যের চাকা ঘোরাতে 2015 সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার ওমর ফারুক। সেখানে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন তিনি। বাবা হারানো 3 ভাই বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন ওমর ফারুক। 2017 সালে ছুটিতে সে বিয়ে করেন তিনি। সবশেষ গত 18 জানুয়ারি ছুটি শেষে নিউজিল্যান্ডে যান তিনি। তার স্ত্রী সানজিদা জামান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে স্বজনরা। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় গুলিতে মারা যান ওমর ফারুক। এই ছেলেটা এই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ছেলে। এর বাপ নাই, বাবু মারা গেছে, শুধু সে, তার টাকাই এই সংসার চলে। যে ছেলেটা যাতে মার কাছে ঠিকভাবে আসে, কোনো ঝামেলা যাতে না হয়, কত কোনো গার্জেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি আমাদের লাশটা যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়, আনার ব্যবস্থা করে। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শহরের শরীর মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এতে জেলা তাঁতি লীগ, যুবলীগ সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও শত শত মুসল্লি অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নিউজিল্যান্ডে এই হামলার ঘটনায় অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নেসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। এই ঘটনায় তদন্তে হলের সহকারী আবাসিক শিক্ষক রাবেয়া খাতুন তানিয়াকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মানে টাঙ্কের ভিতরে লুকায় লাগছিল, এটা স্বীকার করছে আর কি। পরে বাচ্চাটাকে আনা হয়েছে আর কি, তখন নিয়ে আসছে আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসন। হ্যাঁ, এরপরে প্রফেসর। এরপরে বাচ্চার মাকে ওইখানে ভর্তি করেছে। বাচ্চা ভর্তি করার পরবর্তীতে মারা গেছে আর কি। নড়াইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুরবাড়ির লোকজন। নিহতের স্বজনরা জানায়, 3 বছর আগে সদর উপজেলার চামরুল গ্রামের পলাশ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় রাজাপুর গ্রামের জলি। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে জলিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। শ্বশুর বাড়ির থেকে মোটরসাইকেলের জন্য দীর্ঘদিন যাবত চাপ দিচ্ছে। মোটরসাইকেল না দিতে পারে আজকে মনে করেন শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যৌতুকের দাবিতে প্রকৃত হত্যাটা করা হয়েছে। লাশের করছি, শ্রোতাল রিপোর্ট করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীতে মা মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে জবানবন্দি দেয় তারা। শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ ওঠে 6 বখাটের বিরুদ্ধে। নরসিংদীতে মা মেয়েকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেলোয়ার ও শফিককে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয় তারা। পরে 2 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। স্থানীয় জনগণ পুলিশের সংগ্রাম দেয়,
সংবাদ দিলে আমরা তাৎক্ষণিকভাবে দেলোয়ার এবং শফিককে দুজনকে অ্যারেস্ট করি এবং মহিলারা তাদেরকে আবার শনাক্ত করে যে ওরা ঘটনার সময় ছিল আর কি। এর আগে সকালে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। মামলা করা হয় দেলোয়ার ও শফিক সহ 6 জনের নামে। এই সংক্রান্তে আমাদের শিবপুর থানায় একটা মামলা হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা আমরা আছি। 6 জন আসামির মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছে, আর 4 জন আমরা অ্যারেস্ট করার জন্য প্রক্রিয়া চলছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর বাসস্ট্যান্ডের কাছেই একটি বাস বিকল হয়। এ সময় ভুক্তভোগী মা ও মেয়েকে অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে স্থানীয় দেলোয়ার, শফিক ও তাদের 4 সহযোগী কৌশলে তাদেরকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় তারা। পরে মা ও মেয়েকে ধর্ষণ করে বখাটেরা। অভিযোগ পেয়ে রাতেই দেলোয়ার ও শফিককে আটক করে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। চট্টগ্রামে অনার্স পড়ুয়া এক তরুণীর সাহসিকতায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্ত্যক্তের শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওর সূত্র ধরে তানভীরকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক রয়েছে অভিযুক্ত অপর একজন। পুলিশ জানায় গত 6 মার্চ চট্টগ্রামে পথশিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মিশুকের একটি অনুষ্ঠান শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন ফারহানা নওরিন। তার দাবি, পথে রিকশা আটকে উত্ত্যক্ত করে 2 বখাটে। কিছুক্ষণ পর আবারও উত্ত্যক্ত করলে সঙ্গে থাকা মোবাইল ফোনে ভিডিও করে নওরিন। বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায় বখাটেরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন নওরিন। আমার সাথে খারাপ কমেন্ট করে এবং কি এক পর্যায়ে আমার ওড়না ধরে টান দেয়। এরপর আমি তাদেরকে দাঁড়াতে বললি, তখন তারা আমাকে চোখ মারে এবং কি বিভিন্ন ধরনের মুখভঙ্গি করে। ওই ভিডিও সূত্র ধরে শুক্রবার রাতে নগরীর বাইদ্যারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় তানভীর আহমেদ সিদ্দিককে। জব্দ করা হয় মোটরসাইকেল। বাইদ্যারটেক এলাকার থেকে আমরা এই যে মূল যে অপরাধী তাকে গ্রেপ্তার করি। শ্লীলতাহানির যে ধারা আছে আমাদের প্রচলিত আইনে, এই ধারণায় এই আমার এই সাহসী বোন বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে। এই মামলাটা আমরা তদন্ত করছি এবং আর যে মোটরসাইকেলের সামনে ছিল তাকেও আমরা আইডেন্টিফাই করেছি। আজ থেকে বাংলাদেশে নওরিন একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। এ ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি থানায় তানভীর ও তার সহযোগী সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সাহসী ফারহানা নওরিন চট্টগ্রাম সিটি কলেজের বিবিএ 3য় বর্ষের শিক্ষার্থী। সময় সংবাদ, চট্টগ্রাম। ধারণ ক্ষমতা 4 জন হলেও চট্টগ্রামে 3 চাকার ম্যাক্সিমা চলছে 11 থেকে 13 জন যাত্রী নিয়ে। আমদানির পর অবৈধভাবে পেছনে বাড়ানো হয় 4টি আসন। পরে বিআরটিএ থেকে নাম পাল্টে অটো টেম্পো নামে নিবন্ধন নিয়ে যুক্ত করা হয় গণপরিবহনে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বাড়ছে দুর্ঘটনা আর ঝুঁকি। অভিযোগ রয়েছে বিআরটিএ আর পুলিশের মদদে সড়ক মহাসড়কে দাপিয়ে চলছে এসব পরিবহন। চাকর টিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নিয়ম নীতির তোয়াক্কা না করে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা 3 চাকার এই রিম্যাক্সিমা চলছে চট্টগ্রাম শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউ মার্কেট পর্যন্ত। বিদেশ থেকে আমদানির পর চালকসহ 4 জন নিয়ে চলার কথা, কিন্তু অবৈধ পন্থায় পেছনে আরও 4টি আসন বাড়িয়ে বেপরোয়াভাবে চলছে 10 থেকে 13 জন যাত্রী নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির বাইরে শরীর বের করে ঠাসাঠাসি করে চলছে এসব গাড়ি। আবার মাঝপথে বাদর ঝোলা করে নেওয়া হয় আরও 2 জন যাত্রী। পিছনে বসে 4 জন, সামনে বসে 4 জন, 8 জন, সামনে 2 জন, 10 জন, ড্রাইভার 1 জন, 11 জন যাত্রী। কি জন্য 3 জন বসালে বরাবর ফিলাপ, 4 জন বসালে একজন অর্ধেক বাইরে থাকে। শুধু নগরে নয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছে 3 চাকার এই পরিবহন। আদালতে নিষেধাজ্ঞার পর কিভাবে চলছে এমন প্রশ্নের জবাবে চালকরা জানান, বিআরটিএ আর পুলিশকে ম্যানেজ করে চলছে গাড়ি। পুলিশ প্রশাসনের জন্য লাইনম্যানে নিতেছে ডেলি 100 টাকা করে, মালিককে 800 টাকা দিই। মালিকে যতজন বলতেছে আমি ততজন নিতেছি। তবে পুলিশ বলছে এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে জরিমানা আর অভিযান অব্যাহত আছে। এই সমস্ত গাড়ি একবার মামলা হওয়ার পরে টোটাল একদম ডাম্পিং এ নিয়ে স্ক্র্যাপ করে ফেলতে পারবো। আইন যদি এরকম করা যায় তাহলে যদি গোড়া থেকে সমাধান হয়। এসব গাড়ি গণপরিবহনের জন্য ঝুঁকি উল্লেখ করে বিআরটিএ ও পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই নগরবিদের। এই ধরনের গণপরিবহন কখনোই কাম্য না, এগুলো অচিরেই এগুলো পরিবর্তে আমরা সুশৃঙ্খল একটা বাস র্যাপিড ট্রানজিট চাই। বিআরটিএ এবং প্রশাসনের সহায়তায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা ও আন্দরকিল্লা সহ বিভিন্ন সড়কে চলছে 1000-এর বেশি রিম্যাক্সিমা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
শীতলক্ষ্যা সেতু ও ভুলতা ফ্লাইওভার খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের মাঝে। এতে মহাসড়কে যানজট কমার পাশাপাশি যাতায়াত সুবিধা বাড়বে বলে মনে করছেন তারা। এখন যানজট মুক্ত হয়ে গেছে, খুব আরামে যাই এটা তো আমার খুব ভালো লাগতেছে। আগে রূপগঞ্জ যখন আইতাম তখন 4 থেকে 5 ঘন্টা লাগতো আসা যাওয়ায়, এখন এটা হতেও এই ফ্লাইওভার হতে উপকারিত, এখন শর্টকাট আমরা চলে যাব। এই ব্রিজ না হওয়ার আগে অনেক সময় অনেক 7-8 ঘন্টা জামে থাকতে হইতো, এখন সেই জামটা থাকবে না ইনশাল্লাহ। এটা শেখ হাসিনার উন্নয়নের ফসল। জ্যামের কারণে কর্মঘণ্টা নষ্ট হইতো, ওইটা এখন কমে আসবে। মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তি দিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতির জনকের 99তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপদে ফিরতে পেরে নিজেদের সৌভাগ্যবান বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইস্ট চার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50, আরও 2 বাংলাদেশের পরিচয় শনাক্ত। এ নিয়ে খোঁজ মিলল 4 জনের, নিখোঁজদের সন্ধানে স্বজনদের উদ্বেগ। সামরিক সরকাররা সবসময় ছাত্রদের ব্যবহার করেছে। গণভবনে ডাকসু নেতাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ভিসির বাসভবনে আগুন দেওয়ার সমালোচনা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত্যু। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।